চলো মাই স্টুডেন্ট, আমরা যে করণ কারক করছিলাম তার ধারাবাহিক রূপ হিসাবে আমরা শেষ যে দুটি টপিক এখনো বাকি আছে সেটা করে নেওয়ার পরে আমরা নিমিত্ত কারকে আসবো আর কি। তাহলে এখন আমরা করব আপনার সমধাতুজকরণ। সমধাতুজকরণ। চলো আমরা নোট ডাউন করি, নোট ডাউন করে নেই প্রাসঙ্গিক তথ্যগুলি, তারপরে আমরা প্র্যাকটিস করবে ফিরবো। তাহলে সমধাতুজকরণ হেডলাইন করব আমরা। চলো আমার সংজ্ঞাটা প্রথম নিয়ে নেই। বাক্যে সমধাতুজকরণের আমি সংজ্ঞা বলছি। বাক্যে ক্রিয়াপদ ও করণ সূচক পদ, বাক্যে ক্রিয়াপদ ও করণ সূচক পদ একই ধাতু থেকে গঠিত হলে, বাক্যে ক্রিয়াপদ ও করণ সূচক পদ একই ধাতু থেকে গঠিত হলে, বাক্যে ক্রিয়াপদ ও করণ সূচক পদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে সমধাতুজকরণ বলে, তাকে সমধাতুজকরণ বলে। তাহলে দেখো আমরা যে ডেফিনিশনটা পেলাম এখানে কিন্তু আমরা বারবার পাচ্ছি যে বাক্যে ক্রিয়াপদ ও করণ সূচক পদ, তাহলে প্রথমেই কিন্তু আসছে ক্রিয়াপদের প্রসঙ্গ আর কি। তাহলে ক্রিয়াপদ আর করণ সূচক পদ এই দুটো পদ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, দ্যাট মিন্স আমাদের এখানে ব্যুৎপত্তিগত কনসেপ্টটা খুব প্রয়োজন, অর্থাৎ প্রত্যয় সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রত্যয়ের আমরা যে মূল অংশ যাকে আমরা ধাতু বলি, সে ধাতু রূপের সঙ্গেই তো বিভক্তি যোগ করলেই আপনার নতুন শব্দ আমরা পাই। তাহলে যে বিভক্তির যে মূল অংশ, ক্রিয়াপদের বিভক্তির যে মূল অংশ সেটাই তো আসলে ধাতু। ফলে সেই ধাতু রূপটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে সেই জিনিসটা কিন্তু পেয়েছি যে একই ধাতু থেকে গঠিত। দ্যাট মিন্স ক্রিয়াপদ রূপে যাকে আমরা পাবো, সেই ক্রিয়াপদ এবং করণ সূচক পদ রূপে যা পাবো, এই দুটি পদকেই আমরা পাশাপাশি রেখে দেখব, মানে পাশাপাশি রাখার পরে আমরা দেখলে বুঝতে পারবো যে দুটি পদেরই কি মূল ধাতু কিন্তু আসলে এক। দ্যাট মিন্স একই ধাতু থেকে দুটি পদই এসছে, এরপরে বিভক্তি ভিন্নতার কারণে পদ দুটি আলাদা শব্দরূপ নিয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা বারবার মাথায় রাখবো। তাই আমরা এই কারকটাকে আরেকটা নামে চিনতে পারি, সেটা কি মনে রাখার স্বার্থে মনে রাখবো যে এই যাকে আমরা সমধাতুজকরণ বলছি, একে আমরা ক্রিয়া ধাতুজকরণ রূপেও চিনব, এটা মনে রাখি আমরা। তাহলে যাকে আমরা সমধাতুজকরণ বলছি তাকে আমরা আসলে স্মরণে রাখার জন্য আমরা তাকে ক্রিয়া ধাতুজকরণ এভাবেও আমরা দেখে রাখবো, চিনে রাখবো আর কি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে যেটাই আসলে সমধাতুজকরণ সেটাই আসলে কি ক্রিয়া ধাতুজকরণ। ক্লিয়ার? এবার আমরা একটু উদাহরণ নিলেই আনটা পরিষ্কার হতে পারবো বিষয়টি আর কি। লেখো, আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আসলে আশা করি বুঝতে পারবে। উদাহরণ বলছি, নোট ডাউন করবে। মরণ মরণ টানে মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার। মরণ টানে একটা ওয়ার্ড, মরণ হাইফেন টানে, মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার। মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার। টানে এবং টেনে যে দুটি ওয়ার্ড বললাম, মরণ টানে, তাহলে এই টানেটা চক আউট করবে, টেনে চক আউট করবে। মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার, এটা একটা সেন্টেন্স বললাম। আর একটা সেন্টেন্স বলছি সেই নজরুলের লাইন থেকে, ফুল ফুল তুলেছি দুলেছি দোলায়, ফুল তুলেছি দুলেছি দোলায়।
তাহলে ফুল তুলেছি দুলেছি দোলায়, ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি। ফুল তুলেছি দুলেছি দোলায়, ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি। তাহলে এখানে দুলেছি দোলায় এই অংশটুকু আমরা চক আউট করি। তাহলে দেখো আমরা একটু হলেও আপনার ফলো আপ করলে বুঝতে পারবো। প্রথম যে আমি এক্সাম্পলটা দিলাম সেখানে দেখো, টানে মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার। তাহলে মরণ টানে এবং টেনে, দেখো এই দুটো শব্দের মধ্যে কিন্তু আমরা মানে অলরেডি ক্রিয়াপদ এবং করণ সূচক পদ আমরা পেয়ে গেছি আর কি। এবং টান এবং টেনে, টান এবং টেনে দেখো দুটোরই মূল ধাতু কিন্তু এক, অর্থাৎ টানে এবং টেনে। তাহলে এখানে ট দন্তনায় হসন্ত টন, টন ধাতু থেকেই আসছে টানে, টন ধাতু থেকেই আসছে আসলে টেনে। জাস্ট বিভক্তি আলাদা আলাদা যোগ করার কারণে শব্দটার বা পদটার একটু রূপ পাল্টে গেল আর কি। তাহলে আর কিছুই না, রূপতাত্ত্বিক দৃষ্টিতে পদটাকে আমরা টানে এবং টেনে হিসেবে দেখছি বটে, কিন্তু আসলে এর মূল ধাতু কিন্তু এক, টন ধাতু। ঠিক আছে। আবার দেখো দুলেছি এবং দোলায়, দুলেছি দোলায় দেখো আপনার ডেফিনেটলি করণ সূচক পদ এবং ক্রিয়াপদ এবং করণ সূচক পদ আমরা কিন্তু পরপর পেয়ে গেছি। এবং দুলেছি দোলায় এই দুটি পদেরই কিন্তু মূল ধাতু কি, আসলে দুলেছি। তাহলে এখানে দুল ধাতু, দোলায়ও শব্দটার মধ্যেও কি বা পদটার মধ্যে দুল ধাতু রয়ে গেছে। দুল ধাতু থেকেই কিন্তু দুটি পদ এখানে আসছে বা জাত হচ্ছে আর কি। তাই ডেফিনেটলি করণ সূচক ক্রিয়া সূচক পদ মানে ক্রিয়াপদ এবং করণ সূচক পদ একই ধাতু থেকে আসছে, তাই এটি অবশ্যই সমধাতুজ করণ। কারণ করণ কারকের কনসেপ্ট আমি বলেছি, এখানে শুধু আমাদের মনে রাখতে হবে যে ক্রিয়াপদ এবং করণ সূচক পদের ধাতু যেন এক হয়, তাদের মূল ক্ষেত্র যেন এক হয়। ঠিক আছে, অর্থাৎ তাদের জাত বা উৎপত্তির দিকটা যেন এক হয় আর কি। এটাই হচ্ছে এখানে সমধাতুজকরণের মূল কনসেপ্ট, আর কিছু না। অর্থাৎ এখানে সমধাতুজকরণ বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে, প্রথম শব্দটা কিন্তু আমি বলেছি সমধাতুজ, তাহলে এই শব্দটুকুর মানে বুঝতে হবে। অর্থাৎ এই যে সমধাতুজ কথাটি আসলে প্রত্যয়ের অংশ আর কি, বা প্রত্যয় চ্যাপ্টারে আলোচিত হয়, মানে বুৎপত্তিগত বিষয়। সেই কনসেপ্টটা যদি আমাদের থাকে তাহলে তারপরের অংশ করণ, করণ মানে করণ কারকের প্রসঙ্গ। তাহলে এখানে আসলে প্রথমে বুৎপত্তিগত বিষয়ে এটা বলতে হবে আমাদের, তারপর করণ কারকের প্রসঙ্গে আসতে হবে। তাহলে এখানে প্রত্যয় এবং কারক বিষয়টা খুব পরিপূরক রূপে এখানে দাঁড়িয়ে আছে। বলো মনোজ, আমার বক্তব্যকে বুঝতে পেরেছো? প্লিজ কমেন্ট করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা গেছে, কিন্তু দুলেছি দোলায় এখানটায় দুলেছিটা ধাতু, ধাতু বলছি মানে ক্রিয়াপদ। আর দোলায়, দোলায় বলতে এখানে করণ দোলার পদ এটা কয়টা করণ, কিসের দ্বারা দুলেছি বা কিসের সাহায্যে দুলেছি? দোলার 100%, সাহায্যে দুলেছি। সেটা তো হ্যাঁ, ওটা তো করণ কারকের বিশ্লেষণে তুমি নিজে বুঝতে পারছো অলরেডি। যেহেতু আমি অলরেডি করণ কারক নিয়ে অনেকটা করিয়ে ফেলেছি বলে আমি এখন ব্যাখ্যায় যাইনি। হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে? স্যার, ঠিক আছে। কারণ এই যে দোলায় এটা যে করণ কারক, এটা নতুন করে এখন আর বোঝানোর নিশ্চয়ই আর সে অবকাশ নেই বা প্রয়োজন নেই। কারণ আমরা হ্যাঁ অলরেডি হ্যাঁ। করণ কারকের শেষ পর্যায়ে এসেছি, এখন যদি করণ কারকটা চিনতেই না পারলাম তাহলে কারক বুঝলাম কি? হুম হুম। মানে করণ কারকটা আমরা তাহলে কি বুঝলাম? কারণ আমরা অলরেডি নয় নয় করে 6টা কারক শিখে গেছি, মানে করণ কারকের 6টা ভাগ শিখে গেছি। আমরা 7 হুম। নম্বর ভাগে দাঁড়িয়ে রয়েছি। এখন কি এখনো কি করণ কারকের কনসেপ্ট নিয়ে আমার কথা বলতে হবে? সেটা না নিশ্চয়ই না। স্যার, ঠিক আছে। আমি ওই জন্যই ব্যাখ্যায় গেলাম না। আমি এখানে যে ব্যাখ্যাটা বারবার জোর দিতে চাইছি সেটা হচ্ছে এই যে বুৎপত্তিগত যে কনসেপ্ট, সেটা তো টোটাল কারকের বিষয় নয়, কিন্তু রিলেটেড বিষয় আমাদের জানতে হবে। মানে এখানে পদ সম্পর্কে কনসেপ্ট জানতে হবে, শব্দ সম্পর্কে কনসেপ্ট জানতে হবে, বুৎপত্তি সম্পর্কে কনসেপ্ট জানতে হবে, প্রত্যয় সম্পর্কে কনসেপ্ট জানতে হবে, না হলে কিন্তু অনেক জায়গায় জটিলতা থেকে যাবে, কারো কারো বুঝতে অসুবিধা হতেই পারে। কারণ আমি এখানে নিশ্চয়ই এখন মানে দুলেছি এবং দোলায় এই শব্দগুলোকে নিয়ে আলাদাভাবে প্রত্যয় করছি না তো।
কিভাবে দুলেছি তৈরি হলো, সে বলতে গেলে এখন আপনার প্রত্যয় চ্যাপ্টার বিস্তারিত যেতে হবে। সে তো এই মুহূর্তে গেলে বিষয়টা বেশি ঘাঁটবে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে আছে, বোঝা প্রত্যেকের, গেছে। সেই জন্য আমি যেটুকু না বললে নয় সেটুকু বলছি আর কি। ঠিক আছে স্যার, বোঝা গেছে ওকে, থ্যাংক কনসেপ্ট। ইউ। চলো এরপরের কারকে আসছি আমি, করণে বিপসা। প্রবলেম থাকে বলবে, নিশ্চয়ই চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার, তবে কিছু কনসেপ্ট তো নিজেদের অলরেডি রাখতে হয়, নাহলে সমস্যা তৈরি হয় আর কি। যাই হোক, এরপর আমরা আসছি করণে বিপসা। এই নামকরণটা আমরা নোট ডাউন করি। চলো সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নেই। লেখো, বাক্যে একই করণ সূচক, বাক্যে একই করণ সূচক বাক্যে একই করণ সূচক পদটির বাক্যে একই করণ সূচক পদটির পুনরাবৃত্তি হলে, করণ সূচক পদটির পুনরাবৃত্তি হলে তাহলে আবার একটু বলছি, মিলিয়ে নিও। বাক্যে একই করণ সূচক পদটির পুনরাবৃত্তি হলে তাকে করণের বিপসা বলে। তাহলে একই করণ সূচক পদের কি হবে এখানে, পুনরাবৃত্তি, অর্থাৎ সেকেন্ডবার প্রয়োগ আমরা দেখব। প্রথমে একবার প্রয়োগ থাকবে, তারপর আবার একই প্রয়োগ আমরা দেখব আর কি। তাহলে আমরা ডেফিনেশন থেকে বলতে পারছি যে করণসূচক পদকে আমাদের আগে শনাক্ত করতে হবে, তারপর করণসূচক পদকে শনাক্ত করার পরে আমরা দেখব যে সেই করণসূচক পদের ডাবল প্রয়োগ আছে কিনা, অর্থাৎ পুনরাবৃত্তি আছে কিনা দেখব। যদি থাকে তাহলে আমরা সেখানে আপনার পুনরাবৃত্তির প্রয়োগ থাকলে, ডাবল প্রয়োগ বা তারও বেশি প্রয়োগ যদি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে করণের বিপসা বলে চিনব। তাহলে আমরা চেনার উপায় হিসেবে এখানে লিখে রাখবো বা নোট ডাউন করে রাখবো, যেখানে কি হবে, একই করণসূচক পদের একাধিক বার ব্যবহার হবে আর কি। এইটা আমরা বারবার মাথায় রাখবো, একই করণসূচক পদের কি হবে, একাধিক বার ব্যবহার আর কি। ব্যবহার হবে। ঠিক আছে, কখনো মানে দুবার হবে, ন্যাচারালি দুবার বেশি হয়, তাহলে সেই অর্থে আমরা একে করণের দ্বিত্ব বলি আর কি। মানে করণের দ্বিত্ব বা ডবল প্রয়োগটা খুব সচরাচর আর কি। সেই জন্য আমরা করণের বিপসা তাকে বলছি, তাকে আর এক নামে আমরা চিনতে পারি, সাথে করণের দ্বিত্ব। কিন্তু কনসেপ্টটা রাখবো আমরা, শুধু দুবার নয় একাধিকবারও হতে পারে, ক্ষেত্র বিশেষে আর কি। তেমন কোনো সেন্টেন্স যদি চলে আসে সেক্ষেত্রে আমরা বিচলিত না হই। তবে ন্যাচারাল রূপ হচ্ছে ডবল প্রয়োগ আর কি, এটাই সচরাচর চেনা রূপ। তাহলে বিষয়টা আমরা বুঝলাম। এবার আমাদের প্রথমে এই সেন্টেন্সটা যখনই পাবো দেখে নেব সেখানে করণ সূচক পদ কি আছে। দ্যাট মিন্স করণ কারকের কনসেপ্টটা যদি আমাদের থাকে বা আমরা মানে মাথায় রাখতে পারি, তাহলে করণ সূচক পদ কিন্তু আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আর করণ সূচক পদ বুঝতে পারলে তো তার ডবল প্রয়োগ আমরা ধরতেই পারবো আর কি। চলো আমরা বাক্যের মাধ্যমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ফুলে ফুলে ভরেছে বাগিচা, বাক্য বলছি, ফুলে ফুলে ভরেছে বাগিচা। ফুলে ফুলে ভরেছে বাগিচা, ফুলে ফুলে দাগাবে। রঙে রঙে মেতেছে ভুবন, রঙে রঙে মেতেছে ভুবন, রঙে রঙে চকাট করো, রঙে রঙে মেতেছে ভুবন। দেখো এখানে রং রং, রঙে রঙে মানে কি, রঙে রঙের সাহায্যে, রঙে রঙের দ্বারা ভুবন মেতে উঠছে। এই যে ভুবন মেতে উঠছে, তাহলে সে মেতে ওঠার ভুবন মেতে যে উঠছে, সে মেতে ওঠার কাজে সহযোগী ভূমিকায় কারা, রং।
অর্থাৎ রং এখানে সেই হেল্পিং হ্যান্ড বা সহযোগী ভূমিকায় দাঁড়িয়ে আছে, সেই কনসেপ্টেই কিন্তু এটা করণসূচক পদ। মানে রঙের দ্বারা এইভাবে আমরা বুঝবো না। এভাবে বুঝলে প্রথমে যদি এইভাবে নেই তাহলে বিষয়টা মানে অনেক ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, মিস্টেক হতে পারে। আসল কনসেপ্ট কিন্তু এটাই যে ভুবন মেতে উঠছে, সে মেতোটার পেছনে ভূমিকা কার, সহযোগী ভূমিকায় কে দাঁড়িয়ে, হেল্পিং হ্যান্ড কে, রং। রং। এই কনসেপ্টটা না এইভাবে নাও আর কি, তাহলে কিন্তু বেটার। যদি এইভাবে আমি ব্যাখ্যা করি যে রঙের দ্বারা মেতে উঠছে, দ্বারা আসছে বলে করণ কারক, কিন্তু ভুল হবে। অনেক ক্ষেত্রে এমন সেন্টেন্স দিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু কাজে হতে হবে। তাই ওই কনসেপ্টটা আমরা সেকেন্ড বার কাজে লাগাবো। আগে দেখে নেবো যে আমার করণ কারকের যে ডেফিনিশনের আলোকে, সংজ্ঞার আলোকে যে আমরা মানে বৈশিষ্ট্য পাই, সেই বৈশিষ্ট্যের নিরিখে মিলছে কিনা। তারপর আমরা কি করব, সেটা মিলে গেলে এবার আমি দ্বারা দিয়ে কর্তৃক এটা দিয়ে আর একবার আমি মানে কি বলবো মানে দেখে নেবো আর কি। এটা সবসময় মাথায় রাখবে আর কি, মূল কনসেপ্ট থেকে যেন কখনো সরবে না। শর্টে মারার চেষ্টা করলেই, স্টেজে মারলেই কিন্তু বিপদ বাড়বে। পরীক্ষায় চেষ্টা করা হয় বারবার, ছাত্রদের কি করা হয়, বেপুতগামী করার চেষ্টা করা হয় আর কি। এটা পরীক্ষার প্রশ্নপত্রের ধর্ম। তাই আমরা যদি সহজে বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমরা পেয়ে গেছি, জেনে গেছি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। আচ্ছা যাই হোক, এটা আসলে বুঝলে। আরেকটা যেটা দিয়েছিলাম, ফুলে ফুলে ভরেছে বাগিচা, একই কনসেপ্ট। বাগিচা ভরে উঠছে, এখানে সহজে ভূমিকা কে আছে, কে বা কারা, ফুল। এবং দেখো এই ফুল কর্মসূচক পদটির এখানে ডাবল প্রয়োগ, দ্বিত্ব আছে, দ্বিত্ব রূপে দাঁড়িয়ে। দ্যাট মিনস মানে পুনরাবৃত্তি আমরা পেয়েছি। তাই এটা অবশ্যই করণীয় ব্যবসা হলো। তাহলে করণ কারক নিয়ে আমরা সামগ্রিক একটা আলোচনা করলাম। এরপর যদি কারোর করণ কারক নিয়ে কোনো মানে কনফিউশন থেকে থাকে বলতে পারো, আমি প্র্যাকটিসের স্বার্থে কতগুলো এক্সাম্পল দেবো আর কি। এনিওয়ান, উজ্জ্বল কোথাও কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান ধরতে পারেনি বা জিজ্ঞাসার সুযোগ কোনো জায়গা কারো আছে কি? তো লিখে কারণ শুনতেও পাইনি, বুঝতে পারিনি, এতক্ষণ কি শুনতে পাচ্ছি স্যার, কিছু কিছু জিনিস শুনতেও পাইনি কিছু। শুনতে পাচ্ছ না, তাহলে ওটা ইন্ডিভিজুয়াল তোমার নেটওয়ার্ক প্রবলেম। আশা করি অন্যদের তো সমস্যা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি দেখলাম এক সময় ছিলে না, এই মুহূর্তে আবার জয়েন্ট হলে আমার এখানে তো দেখাচ্ছে সেটাই আর কি। হ্যাঁ আমার কেটে যাচ্ছে। তাহলে সেটা তোমার একটু অবস্থান কেটে চেঞ্জ যাচ্ছে, করো, বুঝতে পারছি। চেঞ্জ করে নাও, একটু একটু ওপেন প্লেসে এসো। আর এই জাতীয় সমস্যা যখন ঠিক হবে, আছে। লেফট নেবে, নিজের থেকে লেফট নিয়ে রিজয়েন্ট হবে আর কি। যখনই দেখবে যে তুমি শুনতে পাচ্ছ না, প্রবলেম, নিজে থেকে লেফট নিয়ে নেবে, নিয়ে আবার রিজয়েন্ট হবে এবং একটু প্লেস চেঞ্জ করবে, ওপেন প্লেসে আসবে। চলো আমি কতগুলো উদাহরণ বলছি, সবটাই করণ কারক, কিন্তু করণ কারকের কোন ভাগের মধ্যে পড়বে উদাহরণ অনুযায়ী সেটা নিজেরা নির্ণয় করবে। চলো প্লিজ নোট ডাউন, সবটাই করণ কারক বলছি আমি। লিখবে, ঘন জঙ্গলের মধ্য দিয়ে, ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় ধর্মগড়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় ধর্মগড়। এটা একটা সেন্টেন্স। সে, পরের সেন্টেন্স বলছি, সে এখানে না এসেই, সে এখানে না এসেই তার মনের কথাটি, সে এখানে না এসেই তার মনের কথাটি বুঝিয়ে দিল। সে এখানে না এসেই তার মনের কথাটি বুঝিয়ে দিল। এই সেন্টেন্সে এসেই এই শব্দটিকে বা এই পদটিকে চক আউট করো। আর আগের সেন্টেন্সে হেঁটে এই যে পদটা আছে, এই পদটার নিচে চক আউট করবে বা এই পদটাকে চক আউট করো। দুটো সেন্টেন্স বললাম।
পরের সেন্টেন্স বলছি আমি, খাকি পোশাকেই, খাকি পোশাক, খাকি খয়াকার কয়ের শিকার, খাকি পোশাকেই পুলিশ মানি, খাকি পোশাকেই পুলিশ মানি, খয়াকার কয়ের খাকি পোশাকেই পুলিশ মানি। এখানে খাকি পোশাক এই শব্দটি বা এই পদ থেকে চক আউট করো, খাকি পোশাকেই পুলিশ মানি। নেক্সট বাক্য বলছি, 5 বছরেও কোনো কাজ হলো না, 5 বছরেও কোনো কাজ হলো না, 5 বছরেও চক আউট করবে, 5 বছরেও কোনো কাজ হলো না, 5 বছর চক আউট করবে। তারপর পাপের ছুরিতে, পাপের ছুরিতে পুণ্য কাজ হয় না, পাপের ছুরিতে পুণ্য কাজ হয় না, ছুরিতে চক আউট করো, পাপের ছুরিতে পুণ্য কাজ হয় না। পরের বাক্য বলছি আমি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে চক আউট করবে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে চক আউট করো। পরের বাক্য বলছি আমি, রঙেতে রাঙিয়া, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে। এখানে 3টে পদ চক আউট করবে, রঙেতে রাঙিয়া রাঙাইলে, 3টে পদ পরপর চক আউট করে নাও, রঙেতে রাঙিয়া রাঙাইলে। পরের সেন্টেন্স বলছি, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বর্ণে বর্ণে নিচে দাগাও বা চক আউট করে নাও। চলো আমরা আনসার করি, কুইক প্লিজ, as early as possible আমরা প্রত্যেকেই যেন নিজে থেকে সলভ করি, হোক ভুল আর কি, ভুল হলেও কিন্তু আনসার করবে, আনসার না করলে আসলে কার কথা ভুল হচ্ছে সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ ভুল হওয়ার ভয়ে যেন কেউ আমরা আনসার থেকে বিরত না হই, প্রত্যেক আনসার করি হোক ভুল। যে জন ভ্রমে প্রতীত হয় হৃত পথ তাহারই প্রাপ্য, তাই ভুল হচ্ছে বড় শিক্ষক, ভুল না করলে সঠিক পথের সন্ধান পাওয়া যায় না। প্রত্যেকে করো, নিজ কনসেপ্ট থেকে প্রত্যেকের প্রত্যেকটা আনসার করো প্লিজ।
সুজিত বা নাজেরা যদি হয়ে যায় আনসার বলবে আমাকে প্লিজ। এগুলো এত সময় নেওয়া প্রয়োজন হবে না আর কি, আশা করি। বলো প্লিজ, কে আনসার করবে? একটু আমরা আনসারে ফিরি, সলভ করে নেই, অসুবিধা হবে না আশা করি। সুজিত বা নাজেরা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করবে তো প্লিজ। স্যার আমার শুনতে পাচ্ছি কিন্তু আমার হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, কুইক করো গো, প্লিজ কুইক করো। উজ্জ্বল প্রত্যেকটা করবে প্লিজ। চলো গো সাথী, বলো আমরা আনসার ফিরি, প্লিজ সাথী। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় ধর্মগড়। হেঁটেই অসমাপিকাকরণ করেছি। ডেফিনেটলি এটা অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। ঠিক আছে, প্রবলেম হলে বলবে, কেউ যদি বুঝতে না পারো আমি আবার প্রয়োজন ব্যাখ্যা করে দেব। কোশ্চেনটা কি? আচ্ছা, হ্যাঁ বলো। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে, সেন্টেন্স দিয়েছিলাম ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় ধর্মগড়। এই সেন্টেন্সের মধ্যে হেঁটে পথটি করণকারকের কোন ভাগের মধ্যে পড়বে? আমরা উত্তররূপে জানলাম এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। হেঁটে পথটি আসলে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। বলো সাদি, সাদি পরেরটি। সে এখানে না এসেই তার মনের কথাটি বুঝিয়ে দিল। এসেই, এটাও অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। সে এখানে না এসেই তার মনের কথাটি বুঝিয়ে দিল, ডেফিনেটলি এসেই। এই যে পথটি অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। সাথে একটু কেন ব্যাখ্যা করো তো দেখি, অনেক হয়তো ধরতে পারছে না। আগেরটা তো আমি ব্যাখ্যা করলাম। এখানে আমরা সাধারণত অসমাপিকে ক্রিয়ারূপী করণ বলতে যাকে বুঝি, সেটা হচ্ছে করণ কারকে যে ভাব প্রকাশ করে সেই ভাবটা পুরোপুরি প্রকাশিত হচ্ছে না। মানে কর্তা যে কাজটা করছে সেই কাজটার মধ্যে কোথাও যেন একটু খামতি থেকে যাচ্ছে। যেমন এখানে উদাহরণটা দেওয়া আছে যে সে এখানে না এসেই তার মনের কথাটি বুঝিয়ে দিল। সে সে এখানে এখনো পর্যন্ত আসেনি এবং না আসার ফলে তার কাজটা সে করে দিল। বাহ, দেখো আমি আরেকটু সংযোজন করছি যারা ধরতে পারছো না। প্রথম কিন্তু আমাদের বুঝতে হবে, দেখো নামটার মধ্যে কিন্তু পেয়েছি অসমাপিকা ক্রিয়ারূপী। তার প্রথম শব্দটাই কিন্তু কি অসমাপিকা। তার অসমাপিকা শব্দটার মানে কি আমরা জানি নিশ্চয়ই, যে যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না সেটা অসমাপিকা। প্রকাশ পেলে তো সমাপিকা হয়ে যেত। তাহলে এখানে দেখো এসেই,
এই যে শব্দটার মধ্যে বা এই পদটার মধ্য দিয়ে আমরা কিন্তু আসলে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পাচ্ছি না। আমি বাক্যের পর অংশটুকু কেন পড়বো, শুধু ওইটুকু পড়বো আর কি। সে এখানে না এসেই এটুকু যদি বাক্য থেমে যেত, পরে অংশ যদি না থাকতো, তাহলে কি হতো? এসেই এই পদটির দ্বারা কি আসলে আমার মনের কনসেপ্ট আমি মানে সামনে যে দর্শকটাকে বোঝাতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। তাহলে এই এসেই পদটা কিন্তু ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়া। এবারে এই অসমাপিকা ক্রিয়া কি করছে? করণের ভাব প্রকাশ করছে আর কি। অর্থাৎ করণ কারকের যে কনসেপ্ট, এবার আসি দেখো, পরে বলেছি ক্রিয়ারূপীকরণ। তাহলে এই অসমাপিকা ক্রিয়া কি করছে? সে কি মানে করণের ভাব সে প্রকাশ করছে, কারণ সেন্টেন্সের মিনিংটা বোঝে। এবারে টোটাল সেন্টেন্সের যে সে এখানে না এসেই তার মনের কথাকে বুঝিয়ে দিল, তা না এসেই, অর্থাৎ এখানে সে আপনার প্রেজেন্ট নেই, কিন্তু তবুও দেখো সে কিন্তু তার মনের কথাটা বুঝিয়ে দিল। তাহলে বুঝিয়ে দেওয়া কাজটা সে কিন্তু সংগঠিত করছে, অর্থাৎ এই কাজটি সংগঠিত হওয়ার পিছনে তার কিন্তু ভূমিকা বা অবদান রয়ে গেছে। করণকারক যে কনসেপ্ট, যেটা যে সহযোগী ভূমিকা এসে থাকবে। এখানে দেখো এই না এসেই অথচ সে কি তার মনের কথাটা সে বুঝিয়ে দিচ্ছে। তাহলে বুঝিয়ে দেওয়া কাজটা কিন্তু সে করছে এবং সে কিন্তু প্রেজেন্ট নেই। তাই প্রেজেন্ট না থাকা এই পদটাই আসলে কিন্তু এখানে করণের ভূমিকায় দাঁড়িয়ে তার মনে ভাবটি বর্তা মানে দর্শককে বুঝিয়ে দিচ্ছে। দ্যাট মিনস এসেই অসমাপিকা এই পদটি করণের ভাব প্রকাশক। এই কনসেপ্টের কারণেই এটা ডেফিনেটলি অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। আমি গতদিনে অনেক উদাহরণ দিয়ে বলেছি, আজকে যারা ধরতে পারছো না বা অনেকটা ভুলে গেছো তাদের জ্ঞাতার্থে আমি সেকেন্ড বার একটু বললাম। বারবার আমি বলি সংজ্ঞাগুলি মুখস্থ করবে, একদম ছোটস্থ, শুধু ওই জেনে রাখলে হবে না। সংজ্ঞার অত্যন্ত ছোটস্থ দরকার, এবং সঙ্গে সেই সংজ্ঞাটাকে ব্যাখ্যা নিজের মতো করে সুন্দর ব্যাখ্যা যেটা আমি বলছি সেগুলি মাথায় রাখা খুব প্রয়োজন। সংজ্ঞা ব্যাখ্যা এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আর নিশ্চয়ই মানে মানে আমাদের বেকুতমান আমরা হব না, আমাদের ভুল হবে না আর কি। চলো সাথী পরেরটি। খাকি পোশাকেই পুলিশ মানায়, খাকি পোশাক লক্ষণাত্মককরণ। ডেফিনেটলি পুলিশকে আমি মানি বা পুলিশকে চিনি, পুলিশ বলে ধারণা করি, কি উপায়ে না খাকি খাকি পোশাক মানে পরিধানকে করে থাকলে তাকে আমরা ন্যাচারালি কি প্রথম দর্শনেই তাকে পুলিশ বলে ভেবে নেবো আর কি। তাহলে এটা নিশ্চয়ই লক্ষণের দ্বারা বা উপলক্ষণের দ্বারা কি করছি, আমি চিনছি, আমার চেনা কাজ সম্পূর্ণ হচ্ছে। তাহলে এখানে এই খাকি পোশাক সেই কনসেপ্টেই কি উপলক্ষণে করণ বা লক্ষণ সূচক করণ। চলো পরের। 5 বছরেও কোনো কাজ হলো না, 5 বছরেও কালাত্মককরণ। 5 বছর এখানে একটা সময় বোঝাচ্ছে আর কি, বা কাল বা সময় এখানে উল্লেখ আছে, তাই এটা ডেফিনেটলি কালাত্মককরণ। তারপর পাপের ছুরিতে পূর্ণ কাজ হয় না, ছুরিতে যন্ত্রাত্মককরণ। ডেফিনেটলি পাপের ছুরিতে, তাই ছুরি এখানে কিন্তু অবশ্যই যন্ত্রের ভূমিকা দাঁড়িয়ে আপনার সেই যন্ত্রের ভূমিকায় দাঁড়িয়ে সে করণের কাজটি করছে, তাই এটা ডেফিনেট যন্ত্রাত্মককরণ। তারপর এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে হেতুময়করণ। হ্যাঁ, এতখানি অরিন্দম বিষাদ হেতু কি সে বলছে, তাহলে সে বিষাদের দ্বারা বলছে কখনই নয়, এইভাবে ধরে নেব না, বরং বিষাদ হেতু বলছে আর কি। এটা কিন্তু হেতুময় করণ বা হেতুবাচক করণ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আমি অনেকে এটা গতদিনে এই যে উদাহরণ দিয়েছিলাম কিংবা এটা দিয়েছিলাম, অনেকে ভুল করছিল আর কি, অনেক উপাত্তকরণ ভেবে নিচ্ছিল, কিন্তু তা কখনোই নয়। এটা ডেফিনেটলি হেতুময় বা হেতুবাচকরণ হবে, কারণ বিষাদ হেতু সে এত সময় পরে কথা বলছে আর কি। তারপর রঙেতে রাঙিয়া রাঙাইলা মোরে, রঙেতে রাঙিয়া রাঙাইলা, এটা সমধাতুজকরণ। ডেফিনেটলি দেখো রঙেতে রাঙিয়া রাঙাইলে, তাহলে এই যে শব্দগুলি পাচ্ছি বা যে পদগুলো আমরা পেলাম, প্রত্যেকটা মূল ধাতু কি রং। রং। রং থেকেই আসছে রঙেতে, রং থেকেই আসছে রাঙিয়া, রঙাইতে রং থেকে আসছে রাঙাইলে। তাহলে অর্থাৎ বিভক্তি
বা প্রত্যয়ে ভিন্নতার কারণে কি হচ্ছে, নতুন নতুন শব্দ আমরা পাচ্ছি। তাহলে ডেফিনেটলি এটা সমধাতুজকরণ, অর্থাৎ মূল ধাতু প্রত্যেকের এক। রং রাঙিয়া রাঙাইলে এই পদগুলির মূল ধাতু আসলে এক। তারপর বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, এটা করণে বিপসা। এটা আমি বুঝতেই পারছি, বর্ণে বর্ণে একই পদের ডাবল প্রয়োগ, পুষ্পে পর্ণে, বুঝলে না? অর্থাৎ এখানে বর্ণে বর্ণে এই যে জায়গাটি হয়েছে করণের, এই বর্ণে বর্ণে পত্রের কারণে এটা হলো করণে বিপসা বা করণে দ্বিত্ব আর কি। আর আছে? না আর নেই। চলো আমরা এবারে নিমিত্ত কারকে ফিরবো আর কি। হ্যালো স্যার, হ্যাঁ বলো গো। স্যার আমি ওই 1 নম্বর কারকটা একটু অন্যভাবে করেছিলাম। 1 নম্বর কোনটি বলো? ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় ধর্মগড়। বলো। এটা আমি করে ফেলেছিলাম উপায়াত্তকরণ। ব্যাখ্যা? সে পৌঁছে যাওয়া যায় ধর্মগড়, পৌঁছে যাওয়ার একটা উপায় এখানে ওই হেঁটে? হেঁটে যাওয়া। হ্যাঁ, হেঁটে যাওয়া। হেঁটে এই উপায়ে তুই পৌঁছে যাচ্ছ, কিন্তু সেন্টেন্সটা এবার আমি যদি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এই অবধি থামিয়ে গেলাম, পরের অংশটা নেই, তাহলে এবার সেক্ষেত্রে কি হবে? বুঝলে না? তোমার কনসেপ্ট ঠিক, কিন্তু আমি ওই অবধি স্টপ হয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আচ্ছা, আমাদের ব্যাখ্যা আসতে হবে। আর বুঝতে পারছো? তুমি যেটা বললে যে উপায়ে হেঁটে যাই, এখানে আসলে আপনার যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় ধর্মঘট, এই ধর্মঘট পৌঁছে যাওয়ার উপায় হিসেবে হেঁটে হয় না, এখানে ওটা উপায় নয়। মানে এবার আমি তোমার মানে ভুলটা বলছি, প্রথম কথা বললাম আমি সেন্টেন্সটা অর্ধেক নেব, সেই কনসেপ্টে তুমি আর দাঁড়াতে পারবে না নিজের জায়গায়। এরপর বলছি তুমি যে আনসারটা করলে, যে কনসেপ্টে দাঁড়িয়ে, কনসেপ্টটা ভুল। কারণ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে যাওয়া ধর্মঘট, পৌঁছে যাওয়া যায় ধর্মঘট, পৌঁছে আমি গেছি ধর্মঘট কথা বলেনি, এটা একটা কথা, সেন্টেন্সের মার্কেটটা বুঝবে। আবার বলছে হেঁটে পৌঁছে যাওয়া যায়, তাহলে হেঁটে এখানে উপায় নয়, বোঝা গেছে? অর্থাৎ ওই উপায়ে পৌঁছে যাওয়া যাবে ধর্মঘট নয়, ওই কনসেপ্টে। কারণ একটা সেন্টেন্স আমি নেই পাশাপাশি আর একটা সেন্টেন্স বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো একটা সেন্টেন্স আমরা লিখি সবাই, যাতে দুটো সেন্টেন্স মধ্যে ডিফারেন্স কি বুঝতে আমাদের একটা সুবিধা হবে। লিখবে, আমি গতদিন বলেছিলাম আর কি, অনেক কথা বলেছি আর কি, অনেক সেন্টেন্স দিয়েছি এই জাতীয়। আমি সেন্টেন্স এইটা দিয়েছিলাম গতদিন, আশা করি। মন মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা, এটা আমি দিয়েছিলাম গতদিন করতে। দেখো, মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। এবারে দেখো, এই যে মন দিয়ে সেন্টেন্সটা বললাম, তাহলে মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা। মনের কথা পড়ে নেব আমি কোন উপায়ে? মনের উপায়ে। মন দিয়ে। সেন্টেন্সটা বলেছি আমি মন দিয়ে পড়ে নিতে হয় মনের কথা, এটা বাক্য লিখলাম, মন দিয়ে এটুকু চক আউট করি, আমি গতদিনও বলেছি। এবার দেখো এই সেন্টেন্সটা আসলে কি, আমি যদি একটু ব্যাখ্যায় যাই, একটু ভাঙি সেন্টেন্সটাকে, তাহলে দেখো মনের কথাকে আমি পড়ে নিচ্ছি কোন উপায়ে, কোন কৌশলে? মন দিয়ে। মন দিয়ে। এটা কিন্তু একটা উপায়, এটা কৌশল। এই কৌশল বা উপায়ের দ্বারা আমি মনের কথাকে পড়ে নিচ্ছি। এই সেন্টেন্সের মিনিং আর হেঁটে পৌঁছে যাওয়া ধর্মঘট একই কনসেপ্ট হচ্ছে না, একই কনসেপ্ট কিন্তু হবে না আর কি। অর্থাৎ মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, হেঁটে পৌঁছে যাওয়া ধর্মঘট, হাঁটা উপায়ে পৌঁছে যাওয়া যাবে ধর্মঘট, এই কনসেপ্ট কিন্তু এখানে খাটবে না, ওই কৌশল খাটবে না আর কি। সেটা যেমন মানে বিষয়টি এই জন্য খাটছে না, তার কারণ হচ্ছে, আর একটু যদি ব্যাখ্যায় যাই, দেখো এই যে মন দিয়ে আমি পড়ে নিচ্ছি, এই মন দিয়ে এই যে পথটির কিন্তু কোনো বস্তুগত রূপ নেই, আছে কি? এটা সম্পূর্ণ ভাবনা বা অনুভূতি নির্ভর। একটু আর একটু ব্যাখ্যায় যাই সুজিত, দেখো মন দিয়ে এই পথটির কি কোনো বস্তুগত রূপ আছে? ডেফিনেটলি না। এটা কি একটা, না।
এটা কিন্তু ডেফিনেটলি একটা কি আপনার ভাবনা বা অনুভূতি নির্ভর, ভাবনা নির্ভর, এই ভাবনার দ্বারা আমরা করতে পারি। কিন্তু এখানে কি হেঁটে এই যে পথটির মধ্য দিয়ে এই অনুভূতি বা ভাবনা এরকম জায়গায় আসবে? আসবে না। কারণ তুমি যখন হাঁটছো তখন কিন্তু বিষয়টির মধ্যে ওই ভাবনা বা অনুভূতি ওই জায়গাটা থাকবে না আর কি। ঠিক আছে, তুমি যে পা ফেলবে তখন সঙ্গে সঙ্গে এই পদচিহ্ন আসবে এবং সেখানে কিন্তু ওই বস্তুগত রূপটা চলে আসবে। এটা যেমন ব্যাখ্যায় আটকাচ্ছে প্রথম কথা। আর আর একটা বিষয় হচ্ছে যে সেন্টেন্সে আমি অর্ধেক করে নেই, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে অব্দি থেমে গেলাম, তাহলে তার কোনো যুক্তিতেই আমি এটাকে উপাত্তকরণে ফেলতে পারবো না। ব্যাখ্যা হওয়া ভালো, বিতর্ক হওয়া ভালো জিনিস, তাতে খারাপ নয়, বিতর্কে জ্ঞান বাড়ে। সুজিত বলো, এবার তোমার ভিন্ন মত থাকলে বলতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝেছি। আমি অন্য অন্যভাবে ভেবেছিলাম। না না, কোনো দোষ বুঝতে নেই পারছি। তাতে, আমি তোমাকে একটু দোষী করছি না। বরং আমরা মানে তুমি বললে বলেই বরং আর অনেকটাকে ব্যাখ্যা জায়গা আসা গেল, আরেকটু আমি ডিকটেট করার মানে সুযোগ পেলাম, বা যাদের এখনো দুর্বোধ্য আছে, বুঝতে পারেনি, তারা একটু ধরে নিতে পারছে। আসলে এগুলো তো ঘটবে, সেন্টেন্স পরীক্ষায় দেবে আর কি, এমন সেন্টেন্স দিয়ে দেবে খুব কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভ্রান্ত হব আর কি। তাহলে দেখো, এখানে মন দিয়ে পড়ে নিতে হয়, মনের কথা, সেন্টেন্স যে মিনিং, যে ভাব, আর ঘন জঙ্গলের মধ্যে হেঁটে পৌঁছে যাবে ধর্মগড়, দুটো ভাব এক নয়, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এই যে মন দিয়ে পড়ে নিতে হয়, এই সেন্টেন্সের মধ্যে খুব মারাত্মক ভাবে কি উপায়ের বিষয়টা রয়ে গেছে। কিন্তু এখানে ঘন ঘন জঙ্গলের মধ্যে হেঁটে পৌঁছে যাওয়া যায়, এখানে কিন্তু খুব মারাত্মক ভাবে কি অসমাপিকা কি দেওয়ার একটা ভাব রয়ে গেছে। সেন্টেন্সটার মানে টার্গেটটা খেয়াল করতে হবে, কোন পথটার উপর খুব জোর পড়ছে দেখতে হবে। সেই জোর পড়ার উপরে তাকিয়ে কিন্তু আমরা দেখি যদি, সেক্ষেত্রে কিন্তু অসমাপিকা কি দেওয়ার জায়গাটা খুব বেশি বেশি আসছে। হলো? কারণ বারবার আমরা দেখছি হেঁটে, দ্যাট মিনস এখানে হাঁটার দ্বারা এই যে ভাবটা পাচ্ছি, এখানে অসমাপিকার ভাবটাই প্রধান রূপে প্রকাশমান। এনিওয়ান কোনো ভিন্ন মত আছে কারুর? থাকলে বলতেই পারো, অকপটে কথা বলো, কোনো অসুবিধা নেই। কারণ ভিন্ন মত হলে আমি সেক্ষেত্রে আপনার স্বাধীন মতামত থাকবে, কেন থাকবে না প্রত্যেকের, এবং লজিক তো, কারণ ব্যাকরণ বা গ্রামার ইজ ওয়ান কাইন্ড অফ সায়েন্স, লজিক দিয়ে মেলাতে পারলে হবে, লজিকের বাইরে তো কিছু না। আমার যুক্তিটাই ঠিক হবে তাও বলছি না তো, ভিন্ন রূপে যুক্ত হতেই পারে, এবং সেটা লজিক পূর্ণ হওয়া দরকার। আচ্ছা, যাই হোক, চলো আমরা উত্তরে আসি। এবারে তারপর হবে যে আরেকটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে ব্যাকরণে ভিন্ন বইতে ভিন্ন জায়গা উত্তর দেওয়া থাকতে পারে, কিন্তু মোটামুটি দেখে নিতে হবে আমাদের ব্যাকরণ স্বীকৃত উত্তর কোনগুলি। কারণ এই যে সমস্যা খুব বেশি হয় ধ্বনি মানে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে, একটা বইতে একরকম ভাবে তার ব্যাখ্যা করা আছে বা রূপ দেওয়া আছে, কিন্তু শিক্ষিত বই কি বলছে বুঝতে হবে, এবং ব্যাকরণ অধিকাংশ ব্যাকরণবিদ কাকে মান্যতা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে উত্তরটা হবে। মানে কিছু তর্ক বিতর্ক তো সবসময়ের জন্যই থাকে, এবং সেটা থাকা স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের মান্যতার দিকটা একটু দেখে নিতে হবে যে স্বীকৃত বই যেগুলি তারা কোন জায়গাটা মান্যতা দিচ্ছে। কারণ চ্যালেঞ্জের জায়গা যখনই আসবে তখন স্বীকৃত বইগুলি তো সামনে চলে আসবে, প্রথিতযশা লেখকদের লেখাগুলি সামনে আসবে আর কি। সেক্ষেত্রে পবিত্র বাবুতে আধুনিক যুগে যারা লিখছেন, আধুনিক লেখালেখির মধ্যে পবিত্র বাবুর বইগুলি তো অগ্রগণ্য ডেফিনেটলি। তাহলে আমরা প্রমিত ব্যাকরণ বা কিংবা পবিত্র সরকারের যে বইগুলি আছে সেগুলিকে একটু ফলো আপ করবো, আধুনিক দৃষ্টিকোণে যদি একটু আমরা জ্ঞান অর্জন করতে চাই, জানতে চাই। এটা আমি বাইরে বলে রাখলাম, পবিত্র সরকারের বইগুলি কিন্তু মারাত্মক ভাবে আমাকে খুব টানে আর কি, তোমার সকলেই টানা উচিত, কারণ অনেক ভালো আধুনিক দৃষ্টিভঙ্গিতে লেখা, এবং একমাত্র ওনার কলমটা এখন অনেক বেশি কি
সচল আর কি। চলো পরের আমরা আসছি নিমিত্ত কারক দিয়ে শেষ করবো আর কি আজকে। নিমিত্ত কারকে ফিরছি আর কি, প্লিজ। লিখবো প্রথমে নিমিত্ত কারকের সংজ্ঞাটি আমরা জেনে নেই। লিখবো কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য। নিমিত্ত কারক তো হয়ে গেছে। তাহলে প্র্যাকটিস করি। হ্যাঁ, তাহলে একটু প্র্যাকটিসে আসি, হয়ে গেলে তো বেটার। লেখো তাহলে উদাহরণ দেই আমি, এবং সংজ্ঞার বা বৈশিষ্ট্য আলোকে ব্যাখ্যা করবে। বেটার তো হলে তো অনেক ভালো। লিখবে নিমিত্ত কারকের কোনো ভাগ আছে কি? নিমিত্ত কারকের কোনো ভাগ নেই, একটাই। ঠিক আছে, তাহলে স্যার সংজ্ঞাটা আরেকবার বলে দিন। সংজ্ঞাটা ছিল, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, লেখো, নোট ডাউন করো। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে তাকে নিমিত্ত কারক বলে। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে তাকে ক্রিয়াপদ বলে। হলো, এটা সংজ্ঞা ছিল। আমি উদাহরণ বলছি কয়েকটা, নাও আর কি। লিখবে বেঁচে থাকবার জন্যে প্রতি বিন্দু রক্তের সঙ্গীত। বেঁচে থাকবার জন্যে প্রতি বিন্দু রক্তের সঙ্গীত। পরের সেন্টেন্স, মানে একই সেন্টেন্সের দুটি ভাগ আর কি। মৃদু বিদ্রোহে এই অভাগার দিকে আজ আঙুল তুলেছে। বেঁচে থাকবার জন্যে প্রতি বিন্দু রক্তের সঙ্গীত। মৃদু বিদ্রোহে এই অভাগার দিকে আজ আঙুল তুলেছে। মৃদু বিদ্রোহে এই অভাগার দিকে আজ আঙুল তুলেছে। তাহলে থাকবার জন্য এটা চক আউট করবে, অভাগার দিকে চক আউট করবে। থাকবার জন্য চক আউট করো, অভাগার দিকে চক আউট করো। পরের সেন্টেন্স, বৃষ্টি তোমাকে দিলাম। আধুনিক সং যদিও আর কি। বৃষ্টি তোমাকে দিলাম, তোমাকে এখানে চক আউট করবে। পরের সেন্টেন্স, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। তোমারে লক্ষ্য, এটাকে চক আউট করো। তোমারে লক্ষ্য, এই অংশটুকু চক আউট করবে। হচ্ছে, চলো আনসার করি আমরা। ব্যাখ্যায় বলতে হবে, সবটাই নিমিত্ত কারক, কিন্তু ব্যাখ্যাগুলি আসল। চলো মধুমিতা, যদি শুনতে পাই একটু কমেন্ট করবে প্লিজ। মধুমিতা এবং গৌতম দুজনের দায়িত্ব দিলাম ব্যাখ্যা করার জন্য। সবটাই নিমিত্ত কারক, কিন্তু কেন? গৌতম শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক সমস্যা কি জানি না। এনিওয়ান বলো তো, কে বলতে পারবে? স্যার বলবো। বলো। বেঁচে থাকবার জন্যে প্রতিবিন্দু রক্তের সঙ্গীত। এখানে থাকবার জন্যে
এটা হচ্ছে এটা 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 লক্ষ্য বা উদ্দেশ্য, এটা কর্তার লক্ষ্য বা উদ্দেশ্যটা হচ্ছে কয়ে ব্যক্ত করছে, কারণ এটা হচ্ছে বেঁচে থাকবার জন্যে। হুম। হ্যাঁ, সেই জন্য এটাকে এটাকে একটা নিমিত্ত কারক বলা হচ্ছে। অর্থাৎ এখানে বেঁচে আর থাকাটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য, মূল ঠিক আছে? উদ্দেশ্য। সেই বেঁচে থাকার জন্যে ফলে এই যে বাঁচাটা মূল উদ্দেশ্য বলে এখানে কি নিমিত্ত কারকের দিকেই আমরা বেশি বেশি করে ঝুঁকছি আর কি। হ্যাঁ, চলো। আর মৃদু মৃদু বিদ্রোহে এই অভাগার দিকে আঙুল তুলেছে, অভাগার দিকে, হুম। এখানে অভাগার দিকেটা নিমিত্ত কারক বলা হচ্ছে। অর্থাৎ আঙুল কারণ তুলছে, আঙুল তোলা ক্রিয়া। সে আঙুল কার তুলছে দিকে, আপনার কার লক্ষ্য দিকে? বা অভাগার উদ্দেশ্যটা দিকে। এখানে অভাগা এখানে আঙুল উদ্দেশ্য আঙুল বা লক্ষ্য। হ্যাঁ, সেই অর্থাৎ আঙুল আঙুল তোলা তোলাটা কাজটা হচ্ছে হচ্ছে ক্রিয়া, আঙুল অভাগাকে তোলাটা কার লক্ষ্য দিকে বা করে। কার লক্ষ্যে বা কার উদ্দেশ্যে হচ্ছে, এটা অভাগার দিকে, অভাগার, এই 100%। অভাগার দিকে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে নিমিত্ত কারক। ওকে, বাহ। তারপর বৃষ্টি তোমাকে দিলাম আমার সকল গান, তবুও না, তোমারে লক্ষ্য করে। দুটো সেন্টেন্স এখানে আলাদা। বৃষ্টি তোমাকে দিলাম এইটুকু একটা সেন্টেন্স, ব্যাখ্যা করো। আ- বৃষ্টি তোমাকে দিলাম, এটা এটা বৃষ্টি তোমাকে দিলাম, এটাকে দিলামটা কিছু ক্রিয়া, এবং এখানে এখানে কর্তা হচ্ছে আমি। এখানে হুম। আমি দিলাম, কাকে কাকে লক্ষ্য করে দিচ্ছে না তোমাকে। হুম। এই জন্য উদ্দেশ্যটা বা লক্ষ্যটা হচ্ছে তোমাকে, এখানে এই জন্য এটা হচ্ছে নিমিত্ত কারক। ডেফিনেটলি, বাহ। অর্থাৎ কর্তা এখানে উজ্জ আছে আর কি। হ্যাঁ, কর্তাটা হচ্ছে উজ্জ্বল আছে। আর আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে, হুম। এখানে হচ্ছে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। এখানে লক্ষ্য করে আমি গাইলাম বা আমি লিখলাম, এটা ক্রিয়াটা উজ্জ্বল আছে। তাহলে এখানে 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 ক্রিয়াটা উজ্জ্বল থাকলেও এখানে আমরা বুঝে নিতে পারছি যে উদ্দেশ্য বা লক্ষ্যটা হচ্ছে তোমারে, হুম। তোমারে লক্ষ্য করে, তোমারে, সেই জন্য এটা হচ্ছে নিমিত্ত কারক। অর্থাৎ তোমারে এখানে আমার সমস্ত গানগুলি তোমার তরেই কি মানে উৎসর্গ তোমার আর কি, পরেই এই যে আমি বিষয়টা। গাইলাম বা হুম। লিখলাম। তোমার তরে উৎসর্গ, অর্থাৎ এখানে সেই উদ্দেশ্য বা একটা লক্ষ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাক্যের অন্তর্গত অর্থের দ্বারা। তাই ডেফিনেটলি নিমিত্ত কারক। বাহ। যদি কারোর কোনো রকম সমস্যা থাকে বলতে বলবে। এরপর আমরা আরবো অপাদান কারক। অপাদান কারকের জাস্ট কনসেপ্টটা নেব, নেওয়ার পর আমরা ক্লাস আজকে রাখবো। কারণ অপাদান এবং অধিকরণ এই দুটো কারক নিয়ে একটা পূর্ণ ক্লাস প্রয়োজন আর কি। অপাদানের কনসেপ্ট নিয়ে একটু আমি নিজে বলার আগে উজ্জ্বল বলো, অপাদান কারকের কনসেপ্ট কি, তোমার কি জানা আছে? প্লিজ একটু কথা বলে 2-4 মিনিট। উজ্জ্বল, মাই স্টুডেন্ট উজ্জ্বল, একটু কথা বলো। অপাদান কারকের কনসেপ্ট সম্বন্ধে তোমার কি ধারণা, বলো। কখন হয় অপাদান কারক এবং চেনার উপায় কি? উৎপাদন খরচ হচ্ছে ইয়ে হইতে থেকে এগুলো থাকলে অপারণ করো। আর আর তাছাড়া হচ্ছে স্থানবাচক কোনো কিছু বোঝালে। না, স্থানবাচক চলে গেল তো আপনার ইয়ে স্থানবাচক ইয়ে চলে গেল, অধিকরণ চলে গেল। বলো। স্থানবাচকের ওইভাবে বললে হবে না। অপাদান কারকের ভাগের মধ্যে স্থানবাচক আছে আছে একটা, কিন্তু সেটা তুমি ব্যাখ্যা করতে মানে ওর ভিতর হয়ে গেলে অনেক ব্যাখ্যা প্রয়োজন, নাহলে গুলিয়ে যাবে, অধিকাংশ গুলিয়ে ফেলবে আর কি। শুধু স্থান হলেই স্থানীয়করণ হয়, আবার স্থান উল্লেখ থাকলেও অপাদান হবে, কিন্তু কনসেপ্ট আলাদা। আচ্ছা, যাই হোক, এনিওয়ান আর কে বলবে অপাদান কারক সম্পর্কে নতুন কোনো বক্তব্য? বলবো? স্যার বলবো? একা একে বলবে, আগে আমির বলো। হ্যাঁ স্যার। অপাদান কারক সাধারণত সব কারকেরই প্রধান পদ হচ্ছে ক্রিয়াপদকে ধরে। এই ক্রিয়াপদকে ধরে কোনো কিছু কোথা থেকে বা কি থেকে বা কোনো কিছু কিসের থেকে এরকম কোনো প্রশ্ন বা যে পদকে আমরা পাবো তার সঙ্গে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটাকে আমরা অপাদান হিসেবে গ্রহণ করি। তার জন্য যার থেকে কোনো হয়তো ব্যক্তি বা বস্তুর কোনো বিচ্যুতি ঘটে বা কোনো কিছু কিছু উৎপন্ন হয়,
নির্গমন হতে পারে অথবা পতন হতে পারে বা কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি, এরকম কিছু যদি বোঝানো হয় তখন আমরা সেই পদকে অপাদান পদ বা অপাদান কারক হিসেবে গ্রহণ করি। ওকে, চল এলবি বলো। এলবি কি বলছিল অপাদান কারক সম্পর্কে তোমার কনসেপ্ট? বলে দিল তো। ওকে, নতুন কোনো বক্তব্য সাথী? সাথী কিছু বলবে অপাদান কারক নিয়ে? অপাদান বলতে বোঝায় যা থেকে কোনো কিছু উম, ভয় পাওয়া বা কোনো একটা জিনিস পড়ে যাচ্ছে, অর্থাৎ অপাদান বলতে আমরা স্থানচ্যুতিকে বলতে পারি। কোনো স্থানে একটা জিনিস ছিল, সে স্থান থেকে সেটা সরে গেল। ভীত বা রক্ষিত, রক্ষা হচ্ছে, কোনো কিছু উৎপন্ন হচ্ছে কোনো জিনিস থেকে, সেটাকে অপাদান কারক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। বাহ, কোনো কিছু জিনিস একটা গ্রহণ করছে, সেটাকেও আমরা অপাদান কারক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সামগ্রিক যে আলোচনা আমরা শুনলাম প্রত্যেকেরই কম বেশি একটা কনসেপ্ট আছে। তোমাদের এই সামগ্রিক কথাগুলিকে আমি এক সূত্রে বাঁধিয়ে আছি গান এই জাতীয় একটা শব্দ দিয়ে আমি উল্লেখ করতে পারি যে সমস্ত বক্তব্যটা একটা জায়গায় দাঁড় করানো যায় সেটা হচ্ছে এই অবাঞ্ছারক মানেই সেখানে থাকবে কিন্তু ডেফিনেটলি ডিটাচমেন্ট, বিচ্ছিন্নকরণ, যাকে আমরা এক কথায় আর সহজ ভাষায় ডিভোর্স বলি। অর্থাৎ বিচ্যুতি থাকবে, দূরত্ব থাকবে। ছিল একটা সময় একত্রিত, তারা দূরে চলে যাবে। এই যখনই ডিভোর্সের প্রসঙ্গ আসবে, যখনই মাইনাসের প্রসঙ্গ আসবে, তখন সেখানে অপাদানকারক হবে। দেখো তোমাদের সমস্ত বক্তব্য আমি যেটা বলছিল, ওই যে চ্যুতি, বিচ্যুতি, পতিত, নির্গত, এই যে শব্দগুলো বলছেও, প্রত্যেকটার কিন্তু অন্তর্গত অর্থ ওটাই, ডিটাচমেন্ট, বিচ্ছিন্নকরণ, স্থানচ্যুতি, মানে দূরে চলে যাওয়া। তার মানে ডিভোর্স, তার মানে মাইনাস। তাহলে যখনই মাইনাসের প্রসঙ্গ আসবে তখন হবে অপাদান। ঠিক এর উল্টোটা, যখনই পজিটিভের প্রসঙ্গ আসবে ঠিক তখনই আসবে কি আপনার অধিকরণ। মিলন যদি হয়, রিকনসিলেশন যাকে বলি আমরা, পুনর্মিলন। অনেক ডিভোর্সের পরে আবার কি সেই কাপেলের মধ্যে সম্পর্ক নতুন ভাবে স্থাপন হয়, এমন উদাহরণ অনেক আছে। তাহলে এমন যদি পুনর্মিলনের প্রসঙ্গ পাই আমরা, সেটা অধিকরণ। তাহলে স্যার সেই সূত্র অনুযায়ী তো এর মধ্যে উত্তরটা আছে, অপাদান মানে দান হিসাবে গ্রহণ করছে, আর অধিকরণ মানে যোগ হচ্ছে অধিক। না, আমি এখন যেহেতু কারকের জায়গায় মানে অবাঞ্ছার কারক নিয়ে ডিটেলস আলোচনা আসেনি বলে আমি মানে শব্দগত অর্থ নিয়ে কথা বলিনি। আমি জাস্ট সংজ্ঞাটা তোমরা যেটা বললে সেটাকে আমি জাস্ট এক কথায় বেঁধে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিকই হ্যাঁ আছে। স্যার, সেই হিসাবে কারণ আমি বললাম। কারক শিখতে গেলে তো, কারক শুধু নয়, যে কোনো জিনিস শিখতে গেলে প্রথম অবস্থা কি, যে শব্দটা থাকে শব্দগত অর্থ আগে ধরতে হয় এবং তার ব্যাখ্যা, তার কনসেপ্ট আগে নিতে হয়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আমি বারবার দেখলে না, ওই যে আপনার একটু আগে কারক শেখা থেকে মানে আপনার হচ্ছে অসমাপিকা ক্রিয়া যখন বলছিলাম কিংবা সমধাতুকরণ যখন বলছিলাম, তখন সমধাতুক তার শব্দগত অর্থ ব্যাখ্যা করছিলাম। এটাই যদি আমি বুঝতে না পারি তাহলে তো করণ কারক হাবুডুবু খাবো আর কি। আমরা ম্যাক্সিমাম তাই করি, ওভারলুক করে যাই, আসলে বুঝতেই চাই না, পারিও না। কিন্তু ওইভাবে নয়, যেটা আমি বললো ঠিকই, অপাদানটাকে আগে নাও, তার শব্দগত অর্থটা নাও আর কি। আমি তাহলে কি ব্যাখ্যা করলে সবার কাছে তার একবার একটু বলে দাও। অপাদান মানে কি? দান মাইনাস বা বিচ্যুতির ঘটনা ঘটবে। হ্যাঁ, অর্থাৎ আমি সেখানে দান করছি মানে আমার থেকে চলে যাচ্ছে কিছুটা আর কি। আর অধিক গ্রহণ, সেটা অধিকরণ। অধিগ্রহণ যেখানে হবে হ্যাঁ মানে আমি নেব, সিঙ্গুরে জমি অধিগ্রহণ হয়েছিল আর কি, তখন অধিকরণ অধিকরণের একটা অ্যাক্টিভিটি, কার্যক্রম আমরা দেখেছিলাম। কিন্তু শিল্পের টাটা চলে গেল, মানে শিল্পের সেই অপাদানে ফিরে এলো আর কি। যাই হোক, সেটা আমি রাজনীতি প্রসঙ্গে আসছি না, বিষয়টি জাস্ট বোঝানোর স্বার্থে কিছুটা বাস্তব উদাহরণ এবং কিছুটা রসযোগ, আর কিছু না। কারণ এখানে কোনোভাবেই মানে রস আলাপের জন্য আমরা বসেনি। কিন্তু ব্যাকরণ এমন একটা জিনিস, সেটা হচ্ছে প্রাথমিক জীবন, আটপৌরে জীবন দিয়ে বুঝতে হয়। যত বেশি আটপৌরে জীবন দিয়ে বুঝবে তত ব্যাকরণ সহজ হবে, মানে দুর্বোধ্য কম মনে হবে। প্রতিদিনের জীবন, আটপৌরে জীবন, ব্যবহারিক জীবন, এটা দিয়ে বেশি বেশি করে আমরা বুঝি।
যত বেশি বুঝবো বা বুঝতে চেষ্টা করব তত বেশি দেখবে ব্যাখ্যাটা অনেক সহজ সরল, আর না হলে অনেক জটিল বলেই মনে হবে আর কি। তাহলে আমরা এক কথা বললাম, আমরা নেক্সট দিনে সংজ্ঞা এবং চেনার উপায় সবটা আমি ডিকটেট করব, অবদান এবং অধিকরণ নিয়ে কথা বলবো আমরা আগামী ক্লাসে আর কি। ওকে, থ্যাংক ইউ।